আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মনির আল ইসলাম আবার তোমাদের একটু ডিস্টার্ব করতে চলে আসলাম। ডিস্টার্ব যদি ফিল না করো তাহলে হয়তো আমরা কিছুক্ষণ আলোচনা করতে পারি। যাই হোক, এই লেকচারটা কমন ম্যাথমেটিক্সের দ্বিতীয় লেকচার, আর সার্বিকভাবে এটা কমন লেকচার অন ম্যাথমেটিক্স এই শিরোনামে থাকবে এবং তার সঙ্গে একটা 3 থাকবে, অর্থাৎ আমার তৃতীয় লেকচার। আসলে তাহলে কি দাঁড়ালো? কমন লেকচার অন ম্যাথমেটিক্স 3। এই লেকচারটাও আমাদের অষ্টম শ্রেণীর ঊর্ধ্বে অর্থাৎ নবম ক্লাস যারা আছে তারা সবাই আমার এই লেকচারটা ফলো আপ দিতে পারো, স্টুডেন্টরা। আর অন্যান্য যারা অভিভাবকরা আছেন বা অন্য প্রফেশনালরা আছেন তারা ফলো করতে পারেন ইচ্ছা করবে। জাস্ট আমাদের আলোচনা। আমি আগেই বলেছি, আমি শেখাতে আসিনি, আমি শিখতে এসেছি। আমি যখন কথা বলি, যারা স্টুডেন্টরা আছো তারা যতটুকু শেখো তার চেয়ে আমি খুব একটা কম শিখি না। আমিও অনেক কিছু শিখি, আমার মাথা অনেক কিছু ঘুরঘুর করে এবং আমি জিনিসগুলো পরে বুঝতে পারি যে এটা আসলে ব্যাপারটা এরকম, যেটা আমি আগে কখনো চিন্তা করিনি। এরকম জিনিস চিন্তা চলে আসে। যাক, আমরা দীর্ঘায়িত না করে ক্লাসে চলে আসি। তো আগের লেকচারে আমরা আলোচনা করেছিলাম রোমান সংখ্যা নিয়ে, রোমান সংখ্যার সিম্বল এবং রোমান সংখ্যাগুলো সিম্বলগুলো কোথা থেকে এলো এবং রোমান সংখ্যার এই সিম্বলগুলো যে আমরা ব্যবহার করছি, এই সিম্বলগুলো ব্যবহার করে কিভাবে সংখ্যা লেখা হতো, অর্থাৎ সিম্বল তো অঙ্ক ব্যবহার করে কিভাবে সংখ্যা লেখা হতো, সেখানে যোগভিত্তিক বিয়োগভিত্তিক দুটো বিষয় আমরা আলোচনা করেছি। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে গিয়ে কিন্তু আমরা সিম্বলগুলো সবগুলো বলে দিয়েছিলাম, সিম্বলগুলো সবগুলো বলে দেওয়া হয়েছিল এবং সেখানে যোগ এবং বিয়োগ ভিত্তিটা বলা হয়েছিল, সেটের ধারণাটা দেওয়া হয়েছিল। তবে আমরা কিন্তু যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তার ভিতরে যোগ, বিয়োগ, গুণ কথাটা কিন্তু আমরা ব্যবহার করিনি আগের লেকচারে। আমরা অঙ্ক, সংখ্যা, যোগ বিয়োগ তো বললামই, সেটের ধারণাটা, সেটা আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছি আগের লেকচারে। যাক, এখন আমরা একটু আসছি আর একটু সামনে যাব। রোমান সংখ্যার বিলুপ্ত হবার শেষের দিকে, বিলুপ্ত কীভাবে হয়েছিল সেটা নিয়ে পরে। তো আসলে স্ট্রং সংখ্যা আসলে তো আসলে রোমান সংখ্যা থাকার কথা না, এটাই নিয়ম মার্কেটের। সহজ জিনিস আসলে মানুষ কঠিনটা কেন ব্যবহার করবে, তাই তো? কিন্তু হিস্ট্রিটার মধ্যে জানা দরকার আছে, কারণ হিস্ট্রির ভিতরে ম্যাথ লুকিয়ে আছে। সেজন্য আমরা এই হিস্ট্রিটা পর্যালোচনা করছি। হিস্ট্রির সাথে সাথে আমরা সংক্ষিপ্ত ইতিহাসের সাথে সাথে আমরা ম্যাথমেটিক্সটা অর্থাৎ গণিতটা আলোচনা করতে চাচ্ছি। যাক, আমি রোমান সংখ্যার ব্যাপারে আগের দিন যে কথাগুলো বলেছিলাম তার শেষ লাইনে একটা কথা, আমরা এরকম একটা সিম্বল আমরা দেখেছিলাম। এখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করব। এটার মানে হচ্ছে 5 গুণন 1000, তাহলে 5000 এভাবে রোমানরা শেষের দিকে এসে 5000টা এভাবে লিখতে শুরুতে ছিল। তার মানে রোমান সংখ্যা বিলুপ্ত হওয়ার আগে রোমানরা গুণের ধারণা বুঝতে পেরে গেছিল। তার মানে যদি আমরা এটা লিখি, উপরে বার নাই, এটাকে আমরা বার বলি, যদি এটা লিখি তাহলে আমরা বুঝবো হচ্ছে 1000-এর চেয়ে 5 কম, অর্থাৎ 995। এটার মানে হচ্ছে 995, তাই তো? 1000-এর চেয়ে 5 কম, যেহেতু পিছনে আছে এবং ছোট সংখ্যা আছে, এগুলো আমরা নিয়ম আগেই শিখে ফেলেছি। নিয়ম নিয়ে আমরা এখন চিন্তিত নই, আমরা বিবর্তনটা, সংখ্যার বিবর্তনটা নিয়ে আমরা চিন্তিত। এবং সংখ্যার বিবর্তনের ভিতরে গণিত লুকিয়ে আছে। আসলে গণিতের অপারেশনগুলো লুকিয়ে আছে, গণিতের যুক্তিগুলো লুকিয়ে আছে। গণিত তো আসলে একটা যুক্তি, একটা যুক্তির সমাহার, যুক্তি বলা যাবে না, যুক্তির সমাহার। এবং এই যুক্তির সমাহারটা আসলে এসেছে দর্শন থেকে। দর্শন কি জিনিস সেটা নিয়ে আমরা অন্য এক সময় আলোচনা করব। মানুষ যা দেখে যা শিখে সেটার সামারিটা হচ্ছে দর্শন।
সেটা অন্য ক্লাসে আলোচনা হবে, ইনশাল্লাহ আমরা আলোচনা করব। কিন্তু এটা কিন্তু তা না, এটা হচ্ছে যেহেতু উপরে বার আছে, এখানে বার নেই, তাই বিয়োগ হয়েছে, 1000 থেকে 5 বিয়োগ হয়েছে, পিছনে আছে এবং ছোট সংখ্যা, 1000 যে 5 ছোট সংখ্যা, সেই জন্য বিয়োগ হচ্ছে। ছোট সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে মেইন সংখ্যা, তার চেয়ে ছোট সংখ্যা এবং পিছনে যদি থাকে তাহলে সেটা বিয়োগ হয়, আর সামনে থাকলে যোগ হয়। সাপোজ m, এটা লেখার মানে হচ্ছে যোগ হচ্ছে, তার মানে 1005, এটা সরি উপরে বার হবে না, দুঃখিত, 5। এটা কিন্তু গুণ হচ্ছে, অর্থাৎ 1000 তার সাথে 5 গুণ হচ্ছে, তার মানে 5 যেহেতু বার আছে তাহলে গুণ হবে, আর এটা হলো 1000। তাহলে 1000কে আমরা এইভাবে লিখবো না, আমরা লিখবো এইভাবে, যেহেতু আমরা ডেসিমাল সংখ্যা লিখছি এখানে, তাই তো? এটা নিয়ে পরে আসছি, আসলে তো উদ্দেশ্য এটা শেখা, এটা তো আসলে ইতিহাসে চলে আসছে বলে আমরা স্টাডি করছি। তাহলে এখানে হচ্ছে 5000, তাহলে এটা মানে হলো 5000, ফাইন, দ্যার ইজ নো প্রবলেম। এবার আমরা একটু আসি, এগুলো সবই মুছে ফেললাম, প্রয়োজন নেই। তার মানে গুণের একটা ধারণা আমাদের তৈরি হলো, তাই তো? গুণের ধারণাটা আমাদের তৈরি হলো। প্রথমে আমরা দেখলাম সংখ্যা, অঙ্ক আসলে প্রতীক, এবং সেটার আসলে একটা ধারণা আছে, সেটা কখনো বিশেষণ কখনো নাউন, একটা ধারণা আছে, কখনো ক্রম অর্থাৎ বিশেষণই আবার। তো যাই হোক, এ ধরনের আমাদের একটা ধারণা আছে, সেই ধারণা থেকে আমরা এটাকে প্রতিকায়িত করলাম, প্রতিকায়িত করার পরে আমরা যোগ আবিষ্কার করলাম, বিয়োগ আবিষ্কার করলাম, বা বিপরীত যোগ আবিষ্কার করলাম। সেখান থেকে আমরা সংখ্যাগুলো লিখলাম এবং প্রতীকগুলো বিবর্তিত হলো, এককের ব্যাপারটা আসলো, এককের ব্যাপারটা আসলো। 5 বলতে কিছু নেই, 5 একটা ধারণা, সংখ্যার ধারণা, এটা একটা বিশেষণ। 5টি আপেল মানে হচ্ছে এখানে একক হচ্ছে আপেল, আর 5 হচ্ছে তার বিশেষণ, আপেলের সংখ্যা বোঝাচ্ছে। তো তাহলে সংখ্যা এবং একক সম্পর্কে, অঙ্ক, সংখ্যা, একক, সেট, যোগ, বিয়োগ সম্পর্কে আমরা আগের ক্লাসে জেনে নিচ্ছি। এখন অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে কত পরপর আসলে যোগ আছে, কত পরপর আসলে প্রতীক আছে। প্রতীকগুলো তো আমরা আগের দিন আলোচনা করেছি, রোমান প্রতীকগুলো, আমরা অফকোর্স এখন রোমান প্রতীকই আছি, এখনো একটু পরে হয়তো অন্য কিছুতে চলে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা রোমান প্রতীকই আছি। তো এটা আমরা দেখেছিলাম যে 5-এর জন্য প্রতীক আছে, 10-এর জন্য আছে, 50-এর জন্য আছে, 100-এর জন্য আছে, 500-এর জন্য আছে, 1000-এর জন্য আছে, তারপর আর প্রতীক নেই। যোগ ভিত্তিতে এভাবে যাওয়াটা খুব কঠিন, খুব কঠিন। তো যেহেতু গুণ রোমানরা বুঝতে পেরে গেছিল, সেই গুণকে কাজে লাগিয়ে পরবর্তীতে অন্য সংখ্যায় আমরা আসছি। রোমানরা শূন্য চিন্ত না, এটা কিন্তু আগের ক্লাসে আলোচনা করা হয়নি। তারা শূন্য চিন্ত না, রোমান প্রতীকে কোথাও শূন্য বলে কিছু নেই। শূন্যের আবিষ্কার হলো ভারতীয় উপমহাদেশে, আমাদের সাবকন্টিনেন্টে আবিষ্কার হলো শূন্য, যে আসলে কিছু না থাকাও তো একটা সংখ্যা দ্বারা, একটা প্রতীক দ্বারা বলা উচিত। তো সেই প্রতীকটা আবিষ্কৃত হলো একটা খালি জায়গা নির্দেশ করার জন্য, একটা গোল চিহ্ন দেওয়া হলো। পরবর্তীতে এই শূন্য আরো অনেক রূপ আসলে ধারণ করেছে। যেমন আরবিতে শূন্যটা কিন্তু একটা এরকম ফোটার মতো, পয়েন্টের মতো শূন্য, এটা তারা শূন্য বলে। ওটা ফোটা মানে হচ্ছে আসলে কিছু নেই, ওটা একটা মডিফাইড রূপ। এই জিরোটা লিখতে কষ্ট, একটু বড়, কিন্তু ফোটা। তবে দুটারই সুবিধা অসুবিধা আছে, এগুলো সিম্বলিক ইস্যু, এগুলো এক এক ভাষায় এক এক রকম। শূন্য মানে ভারতীয় উপমহাদেশে শূন্যকে গোল করা হলো, অর্থাৎ এখানে মাঝখানে কিছু নেই, জিনিসটা একটা জায়গা, খালি জায়গা, এটা বোঝানোর জন্য এটা শূন্য। শূন্যের একটা সংক্ষিপ্ত পরিচিতি বলা যেতে পারে, কিছু নাই, এটাও একটা সংখ্যা। বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত ঋণাত্মক সংখ্যা আবিষ্কৃত হয়নি, যদিও বিয়োগ আবিষ্কৃত হয়েছে, কিন্তু বিয়োগাত্মক কোনো সংখ্যা এখন আবিষ্কৃত হয়নি। এই পজিশনে যখন আসলো, তখন এই গুণের ধারণাকে কাজে লাগিয়ে, গুণ আসলে কি? গুণ আসলে সাপোজ একটা 5 লিখলাম আর একটা 5 লিখলাম, যোগ করলে আমাদের 10 হচ্ছে। আমি ডেসিমাল সংখ্যা ব্যবহার করছি কারণ এটার সঙ্গে আমরা পরিচিত। তো 10 হচ্ছে, এটাকে আমরা যদি বলি যে 5 দুইটা 5, এটাই গুণ আসলে। তার মানে কি,
তাহলে এখান থেকে আমরা সরাসরি বলছি যে 2টা 5 তো আসলে 10 হয়। নামও তো আমাদের মুখস্থ আছে, বা ইংরেজিতে টেবিল বলে, টেবিল মুখস্থ আছে। পরবর্তীতে এই সিমিলার লেকচারগুলো আমরা ইংরেজিতে কনভার্ট করে দেব। আপাতত আমাদের একটু বাংলায় বুঝে নিতে হবে। তো ফাইন, মাশাআল্লাহ। তাহলে এটা আমাদের হলো কি, এটাও 10, এটা হলো গুণ। কারণ 3টা 5 যোগ করা, এটা 15 না করে আমরা সরাসরি এইভাবে বলতে পারি। সুবিধাটা কি সবাই বুঝতে পারছে? 15। এইটুকু সুবিধা দিয়ে আসলে শেষ না, সংখ্যাটা কিভাবে এসছে সেটা গঠনটা বুঝতে পারলে আমাদের এই সুবিধাটা আরো ডিটেইলে বোঝা যাবে সামনে, যে আসলে কি সুবিধা আসছে 5 আর এই 3 গুণ করাতে, কিভাবে সুবিধাগুলো সামনের দিকে সুবিধাগুলো আসছে। আসলে এটা তো গুণ ছোট সংখ্যা, বোঝা যাচ্ছে না। কয়েক ডিজিটের সংখ্যা হলে তো বোঝা যাবে আসলে গুণ পদ্ধতি না থাকলে কি হতো আর কি। আচ্ছা, যাই হোক, কিন্তু গুণ পদ্ধতি তো থাকতে পারে না যদি রোমান সংখ্যা অস্তিত্বশীল হয়। এটার কারণটা আমরা দেখতে পাচ্ছি, সহজেই বুঝতে পারছি যে রোমান সংখ্যাটার গঠনটা হচ্ছে যোগভিত্তিক বা বিপরীত যোগভিত্তিক বা বিয়োগ ভিত্তিক, বা মূলত যোগভিত্তিক। যেহেতু বিয়োগ আসলে বিপরীত যোগ, তাহলে ওটাও তো যোগ। তাহলে রোমান সংখ্যা আসলে আমাদের যোগভিত্তিক সংখ্যা ছিল, সেখানে গুণের কোনো প্রশ্নই আসে না। যদিও রোমানরা শেষের দিকে এসে বুঝতে পেরেছিল যে এটা আসলে একটা গুণ বলে একটা জিনিস অস্তিত্বশীল, গুণ অপারেশন বলে একটা অপারেশন আমাদের অস্তিত্বশীল। আচ্ছা, এবার আসি, সেটা হচ্ছে যে রোমান এই সংখ্যাটাকে, এই সংখ্যা পদ্ধতিটার কিছু সুবিধা অসুবিধা অনেকে বুঝলেন, বোঝার পরে শূন্যের অস্তিত্ব ভারতীয়রা বুঝলেন, রোমানরা অসুবিধাটা বুঝলেন রোমান সংখ্যার, আর ভারতীয়রা শূন্যের অস্তিত্বটা বুঝলেন। এগুলোকে কাজে লাগিয়ে আরবে সর্বপ্রথম আমাদের দশমিক সংখ্যা আবিষ্কৃত হয়, বা ডেসিমাল নাম্বার আমরা যেটাকে বলছি, অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলো আবিষ্কৃত হয়। এই ধরনের বিশ্বজুড়ে সবারই সংখ্যাগুলো একই রকমের, হয়তো সিম্বলগুলো আলাদা ভাষাগত কারণে, কিন্তু কনসেপ্টটা সেম। তো এই কনসেপ্টটা নিয়ে আজকে একটু আলোচনা করতে চাই। সো আমি যাচ্ছি, বোর্ডে যা আছে একটু মুছে নিই। আচ্ছা, আমরা শূন্য শিখলাম আজকে। তাহলে অলরেডি যা যা শিখেছি তার ভিতরে হচ্ছে আগের যেগুলো শিখেছি সেটা তো আগের লেকচারে লেখা আছে। আজকে প্রথম শিখলাম শূন্য, আমাদের মানে শূন্য জিনিসটা আসলে কি, এটা সিম্বল এক এক ভাষায় এক এক রকমের থাকতে পারে। তো আমরা একটু দেখছি শূন্য, ঠিক আছে। তাহলে এই শূন্য যদি আমরা এখন শিখে থাকি, এবং গুণ কিন্তু একটু একটু শিখেছি যে কতগুলো জিনিসের গুণ হয়, তাহলে গুণও আমরা শিখেছি। 2 নম্বর গুণও আমরা যদি বলি গুণ, হ্যাঁ গুণ, তাহলে আমরা কিন্তু গুণ শিখলাম, শূন্য শিখলাম, গুণ শিখলাম। আজকে গুণের একটু ধারণা আমি বলেছি, জাস্ট বারবার যোগ না করে এটাকে একটা পদ্ধতিতে নিয়ে আসে, এটাই গুণ আসলে। তাহলে গুণ কিন্তু একটা কমপ্লেক্স অপারেশন। কমপ্লেক্স মানে গুণের ভিতরে আসলে বারবার যোগ আছে, তার মানে গুণ আসলে কিছু না, এটা হচ্ছে যোগ, বারবার যোগ। বিয়োগ আসলে কিছু না, বিপরীত যোগ। তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত মূলত যোগই শিখেছি, আর কিন্তু কিছু শিখিনি। গুণ বারবার যোগ, বিয়োগ বিপরীত যোগ, ক্লিয়ার? এবার আসি, তারপর 2টা অপারেশন শিখলাম। যোগের জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় সেটা আগের লেকচারে আমি একটু লিখেছিলাম। তো এখন বলছি যে যোগের চিহ্নটা এরকম, আর গুণের চিহ্নটা আমাদের এরকম, আর বিয়োগের চিহ্নটা আমাদের এরকম। এগুলো কেন বলছি আসলে একটু ফানি, যারা ভিউয়ার্স আছে তারা এগুলো জানে, তাই না? জানে, কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণতার জন্য আমাদের জিনিসগুলো একটু বলতে হচ্ছে, অন্য কিছু না। তো চিহ্ন এভাবে থাকলো, কখনো কখনো চিহ্ন সাইলেন্ট থাকে, কিন্তু চিহ্নগুলো সেখানে প্রেজেন্ট থাকে। সেগুলো তো আসলে আমরা অ্যালজেব্রা পড়ে ফেলেছি, আমরা জানি। তারপর আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী লেকচারে জিনিসগুলো আরো ডিটেলে যাবো, বিষয়গুলো নিয়ে আরো ডিটেলে যাবো। আসি, শূন্য এবং গুণ আগের রোমান সংখ্যা শেখা আগের দিন শেষ হয়েছিল। এখন শূন্য এবং গুণ অতিরিক্ত শিখলাম। শেখার পরে এখন আমরা আসছি যে শূন্য এবং গুণকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের দশমিক সংখ্যাটা আবিষ্কৃত হয়েছিল। দশমিক সংখ্যাটা আরবে আবিষ্কৃত হয়েছিল, একটু আগে বলেছি। এটার মূল বিষয়টা কি ছিল?
তারা বলল যে সংখ্যা সংখ্যা শুরু হচ্ছে শূন্য থেকে, কারণ আসলে প্রথমে কিছু নাই, তারপরে একটা আছে, তারপরে দুইটা আছে, এইভাবে। তো সংখ্যাটা এইভাবে লিখলো 0 1 2 3। একটু বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো গুনি 1 থেকে, গোনা শুরু করি 1 থেকে, 1 2 3। শূন্যকে আমরা অনেক পরে শিখি। কারণটা কি, একটা ছোট বাচ্চার আসলে শূন্য নিয়ে ধারণা করাটা কিছুই নাই, এই ব্যাপারটা তার কনসেপ্টে আসতে আসতে সময় লাগে। তার আগে তাকে কিছু অপারেশন শিখতে হয়। যে কারণে কিন্তু আমাদের এই লেকচারটাও আমরা কিন্তু বলেছি যে এটা অষ্টম শ্রেণী ক্লাস, অর্থাৎ 9 এবং তার উপরের ক্লাসগুলো এই লেকচারগুলো বুঝবে আর কি। পরবর্তীতে যদিও দেখে মনে হচ্ছে যে একেবারে ছোট বাচ্চার লেকচার, কিন্তু আসলে ওরা বুঝতে পারবে, ওরা হয়তো মজা পাবে ইনশাআল্লাহ। দেখা যাক কি হয়। এই এখন আমরা আবার প্রসঙ্গে চলে আসি। 0 1 2 3 4, এগুলো কিন্তু সবগুলো সিম্বল, প্রতীক, তাই না? অঙ্ক। তাহলে অঙ্ক শুরু হচ্ছে 0 থেকে, একটা, এখানে বলা হচ্ছে 2টা, এখানে বলা হচ্ছে 3টা, বলা হচ্ছে 4টা, এখানে 5টা, এখানে 6টা, 7টা, 8টা, 9টা। অঙ্ক কিন্তু আছে 10টা, এখান থেকে 9টা, এখানে আছে একটা 0, 10টা আছে। এইভাবে যদি প্রতীক দিতে থাকি তাহলে তো রোমান সংখ্যা লেখাই ভালো ছিল নাকি? তো নিশ্চয়ই প্রতীকগুলো লেখার উদ্দেশ্য রোমান সংখ্যা ভালো থাকা নয়, রোমান সংখ্যার চেয়ে ভালো কিছু তৈরি করা, তাই তো? তো যাই হোক, এইভাবে 9টা প্রতীক, আর এখানে একটা 10টা প্রতীক দেওয়ার পর সেই পুরানা রোমান সেটের বিষয়টা চলে আসলো। তারা বলল যে ঠিক আছে, এটা আরবদের ধারণা, অবশ্যই আরবদের ধারণা হচ্ছে যে 9 পর্যন্ত আমি লিখলাম, তারপরে কি আমার হচ্ছে 10 হবে। 10 যদিও 9-এর মতোই আরেকটা শব্দ 10, কিন্তু সংখ্যাগতভাবে 10-এর একটা বৈচিত্র্য আছে, 9-এর সেটা নাই। সেটা কি? সেটা হচ্ছে 9-এর কিন্তু একটা প্রতীক আছে, 10-এর প্রতীক নাই, নিজের প্রতীক নাই। তাহলে 10 লিখেছে কিভাবে? যে কনসেপ্টটা, এই কনসেপ্টের দিকে একটু খেয়াল করো, বুঝবে যে সেটকে কিভাবে কাজে লাগিয়েছে এখানে। 10 লিখেছে, আমরা সবাই জানি, ভেরি সিম্পল। কি শিখাবো? আমি তো শিখাতে আসিনি, আমি শিখতে এসেছি আর তোমাদের সাথে গল্প করতে এসেছি। 10 লিখেছে এইভাবে, এটা একটা মানে আছে নিশ্চয়ই। কি চিন্তা করে এইভাবে 10 লিখলো? রোমান সংখ্যা শূন্য ছিল না বলে 10 এভাবে লিখতে পারেনি, এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে রোমান সংখ্যার যোগ ছিল আর বিয়োগ ছিল, তাই 10 এভাবে লিখতে পারেনি। একটু পরে বুঝতে পারছি আমরা। তৃতীয় যে বিষয়টা আছে, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে 9-এর পরে 10 লিখলাম, রোমান সংখ্যায় বিয়োগ, রোমান সংখ্যায় গুণটা একেবারে শেষের দিকে ছিল। গুণের ব্যাপারটা এখানে এখন আসবে, আমরা একটু দেখি। 10 মানে হচ্ছে এখানে 2টা অঙ্ক আছে পাশাপাশি, এখানে কিন্তু যোগ না, এটা যোগ না, তাহলে কি গুণ? 1 আর 0 গুণ করলে তো 0 হবে, তাই তো আমরা সবাই জানি। গুণও না, কি এটা একটু পরে বলছি। হ্যাঁ, এটার মানে হচ্ছে সেট। আর এটা হচ্ছে ইউনিট। কিভাবে দেখা যাক। 9 লিখলাম, তারপর যখন আমি আরেকটা দিচ্ছি, একটা অ্যারাবিয়ান সেট তৈরি হলো। রোমান সেট কিন্তু 10-এ ছিল, 5-এও সেট ছিল, কিন্তু আরবরা 10-এ সেট নিলেন, 10-এ। এই জন্যই 10 সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। 10 একটা খুবই রাউন্ডেড ফিগার, 100 একটা খুবই রাউন্ডেড ফিগার, 1000। এই সংখ্যাগুলো কেন এত বেশি প্রিয়? কারণটা হচ্ছে, মানে এটার মূল কারণটাই হচ্ছে যে 9টা সিম্বল, 1 থেকে 9, তার আগে 0। সো বেসিক এই 9টা সিম্বলের পর ইনক্লুডিং 0, তারপরে যে সংখ্যাটা ধরেছে সেটা হলো 10, এবং সেই সংখ্যাটাকে এই সেট ধরেছে ফার্স্ট সেট। যেই কারণে হচ্ছে কি আমাদের এই 10 সংখ্যাটা এত প্রিয়। এবং এটা কেমন করে ফার্স্ট সেট একটু দেখি। এটা হলো ইউনিটের জায়গা, একক আমরা বাংলায় বলি, এটাকে বলি দশক। তার মানে এইখানে যত বসাবা ততটা 10 আছে, আর এখানে যত বসাবা ততটা 1 আছে, এই জন্য একক। তো যাই হোক, এখন এটার মানে হচ্ছে এক সেট এবং একটিও নয়। এই যে শূন্য আবিষ্কার করেছে বলে কিন্তু এটা লেখা যাচ্ছে, নাহলে কিন্তু লেখা যেত না। তাহলে এক সেট এবং একটিও নয়, এক সেট এবং একটি, এক সেট এবং দুইটি,
এক সেট এবং তিনটি, এক সেট এবং চার, এক সেট এবং আট। এক সেট এবং আটের পরে এক সেট এবং নয়, তারপরে আরেকটা দিলে কি হবে? একটা সেট আছে, একটা সেট আমার আছে, আরো নয়টা আছে। নয় মানে উনো, মানে একেবারেই আরেকটা দিলে সেট হয়ে যাবে। তাহলে এখন যদি আরেকটা দিই, নয়ের সঙ্গে যদি একটা বাড়াই তাহলে কিন্তু একটা সেট হয়। এই যে একটা সেট হয়। তাহলে এই নয়ের সঙ্গে একটা বাড়ালে একটা সেট হবে, হবে কি হবে না? ডেফিনেটলি হবে। আমি তোমাদের একটু শুনতে পাচ্ছি না, সেই জন্য বলছি। ওকে, তাহলে এই নয়ের সঙ্গে একটা বাড়িয়ে দিলে আমাদের একটা সেট হবে। সেট হলে আমাদের কি হবে? সেট হলে কিন্তু ইউনিটটা শূন্য হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা এরকম, আমার কাছে 9টা জিনিস আছে, একটা জিনিস করলে এক সেট হয়ে যাবে, তখন তো আর আমার কাছে কোনো সিঙ্গেল ফাঁকা থাকবে না। কিভাবে? একটু দেখা যাক। সাপোজ এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা সিঙ্গেল। একটা সিঙ্গেল, দুইটা সিঙ্গেল, একটাও না, একটা সিঙ্গেল, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা সিঙ্গেল। 9টা সিঙ্গেলের পরে যখন তুমি আরেকটা দিচ্ছ, তখন কিন্তু এটা 10টা সিঙ্গেল না, এটাকে বলছে এক সেট। সংখ্যাটাকে আমরা 10 বলছি, 10, কিন্তু এটা আসলে এক সেট। এই জন্য কিন্তু এখানে এক সেট হয়ে গেছে, কিন্তু কোনো সিঙ্গেল নাই। 11 মানে হচ্ছে এক সেট, এক সিঙ্গেল। এই জন্য এই যে এক সেট, এই এক, আর এই এক সিঙ্গেল, এই এক। 12 মানে হচ্ছে এখানে 10টা, দুইটা, এই যে এই এক সেট, 10টা মানে এক সেট, আর এই যে দুইটা, দুই সিঙ্গেল। এইভাবে করে যখন আমরা 19টায় যাব, তখন এখানে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এক সেট 9 সিঙ্গেল, এক সেট 9 সিঙ্গেল। এটাই হলো 19 আসলে। এর সময় তুমি আরেকটা দিয়ে দিবা, তখন তোমার কি হবে? 2 সেট হয়ে যাবে। 2 সেট হলে তাহলে 2 সেট, আর কোনো সিঙ্গেল তো নাই, আশেপাশে তো সিঙ্গেল দেখা যাচ্ছে না, তাহলে 2 সেট 0 সিঙ্গেল। 21টা হবে, তখন এখানে একটা বসবে, তাহলে 2 সেট এক সিঙ্গেল। এইভাবে চলতে থাকলো। এই সংখ্যাটা গুণভিত্তিক সংখ্যা। কেমনে? শূন্য আর গুণ হচ্ছে এই সংখ্যার মূল ভিত্তি। কিভাবে? শূন্য ছাড়া সংখ্যাটা লেখা যাচ্ছে না, কারণ যখন কিছুই থাকে না, 2 সেট এবং শূন্য সিঙ্গেল, তাহলে তোমার শূন্য তো লিখতে হবে। শূন্য যদি না লিখি তাহলে তো বোঝা যাবে না যে এটা এককের ঘর। এই জন্যই এই শূন্যটা আসবে। তাহলে শূন্য ছাড়া এই ধরনের সংখ্যা লেখা যাবে না। ভারতীয়রা শূন্য আবিষ্কার করলো, রোমানরা নিজেরাই গুণ আবিষ্কার করলো। এই দুটো মিলে আরবরা এই সংখ্যাটা তৈরি করলো। দেখো ইতিহাসের সঙ্গে গণিত কিভাবে জড়িত। এবার একটু আমরা আসি। এইভাবে যদি আমরা লিখতে থাকি, আমার পক্ষে এতগুলো সংখ্যা লেখা একটু কঠিন, তো আমি একটু সংক্ষেপে লিখছি। কারো বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানিও, আমি সংক্ষেপে একটু লিখছি। এইভাবে লিখতে 2 সেট 9 সিঙ্গেল, তারপরে 3 সেট, এটার সঙ্গে একটা যোগ দিলে একই পদ্ধতিতে 3 সেট হবে, আমরা বুঝতে পারছি, একটু ভাবলে বোঝা যাবে ইনশাল্লাহ। 3 সেট এক সিঙ্গেল, এইভাবে করে চলতে 3 সেট 9, তারপরে 4 সেট শূন্য সিঙ্গেল, এইভাবে চলতে 4 সেট 9, 5 সেট শূন্য সিঙ্গেল, 5 সেট 9 সিঙ্গেল, 6 সেট শূন্য সিঙ্গেল, চলতে 6 সেট 9 সিঙ্গেল, 7 সেট শূন্য সিঙ্গেল, চলতে 7 সেট 9 সিঙ্গেল, 8 সেট শূন্য সিঙ্গেল, চলতে 8 সেট 9 সিঙ্গেল, তারপরে 9 সেট শূন্য সিঙ্গেল, চলতে 9 সেট 9 সিঙ্গেল। এবার কি হবে? এবার হবেটা কি? ঠিক আছে, আচ্ছা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা একটু দেখি কি হবে। যখনই 9 হয়ে যায়, তার সাথে 1 যোগ করলে এটা 3 সেট। 3 সেট মানে হচ্ছে একটা সেট, এর ভিতরে 10টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমরা যদি 2টা সেট, এর ভিতরে 10টা আছে, এর ভিতরে 10টা আছে, তাহলে 3 সেট, 1 সেট 2 সেট 3 সেট, আর 9 সিঙ্গেল 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? এর সাথে যখন একটা দিচ্ছ, তখন কিন্তু এখানে আরেকটা সেট হয়ে যাচ্ছে। তাহলে 4 সেট হচ্ছে 1 2 3 4 সেট, কিন্তু কোনো সিঙ্গেল নাই, তাহলে সিঙ্গেল ফাঁকা। এইভাবে বাড়তে যখন 9 সেট 9 সিঙ্গেল হচ্ছে, তখন এই ডায়াগ্রামটা দেখতে কেমন হবে? একটু আমরা জায়গা বেশি লাগবে, তাই পাশে লিখে নিতে চাচ্ছি, উপরে একটু লিখি। হ্যাঁ, আচ্ছা দেখতে পাচ্ছ 1 সেট 2 সেট 3 সেট 4 সেট 5 সেট 6 7 8 9, এর ভিতরে 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আছে আর কি, প্রত্যেকটাতে 10টা করে আছে। তো 9 সেট হলো 1 2 3 4 5 6 7 8 9, 9 সেটের পরে 9 সিঙ্গেল 1 2 3 4 5 6 7 8 9,
9 সেটের পরে 9টা সিঙ্গেল আছে এই জায়গায়, তাই না? 9টা সিঙ্গেল আছে, ফাইন। এবার কি হবে, এবার আরেকটা দিয়ে দিলাম, তাহলে এখানে কয়টা সেট হলো? 10 সেট হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা সেট হলো। এখন 10 তো কোনো সংখ্যা নাই, 10 তো কোনো অঙ্ক নাই। এই যে 9 আছে, 9 এর পরে 10 তো কোনো অঙ্ক না, 9 কিন্তু অঙ্ক, 8 অঙ্ক, এটা অঙ্ক। 10 কিন্তু 2টা অঙ্ক দিয়ে লিখছি, অর্থাৎ কিভাবে লিখেছি আমরা? এখানে প্রথমে এক সেট এক সিঙ্গেল, এক সেট 0 সিঙ্গেল, এভাবে লিখেছি, এটা তো সেট। তো এখন এখানে আমার কি হয়ে গেছে, এখানে শূন্য হবে, কারণ 9 এর পরে সবসময় শূন্য আসছে, 9 এর পরে শূন্য আসছে, 9 এর পরে শূন্য আসছে, তাহলে এখানে শূন্য হবে, বুঝলাম? শূন্য হবে। 1 এর পরে 2 আসছে, 2 এর পরে 3 আসছে, 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4 এভাবে আসছে 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 আসছে, এখানে 9 আসছে। 9 এর পরে কি আসে? আমরা দেখতে পাচ্ছি 9 এর পরে 1 0 আসে, তাহলে এখানে 1 0 হবে। আচ্ছা, একটু দেখি, হয়তো একটু মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, ঘোরানোর কিছু নেই। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার দ্যান আই ডু, ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি জাস্ট একটু পথটা দেখিয়ে একটু ফান করার চেষ্টা করছি। আমি জানি এই লেকচারটা একাডেমিক্যালি কোনো কাজে লাগবে না, যারা একটু উৎসাহী এবং খুব বেশি কিছু বুঝতে চায়, আত্মস্থ করতে চায়, তাদের জন্য উপকারী। আচ্ছা, আর হচ্ছে যে যারা ভবিষ্যতে ম্যাথে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, এই ধরনের সাবজেক্টে পড়বে, তাদের হয়তো লাগবে কাজে, ইনশাল্লাহ অনেক কিছু সহজ করে দেবে এই কনসেপ্টগুলো, ইনশাল্লাহ। দেখি এবার আসো, তাহলে প্রথমে এই 9 এর সঙ্গে 1 যোগ করলে এখানে শূন্য হয়। তো যখন শূন্য হয়, এই 9 এর সাথে 1 যোগ করলে, এই 9 এর সাথে 1 যোগ করলে শূন্য হয়, ইউনিটটা বা এককটা শূন্য হয়। আর এখানে কত হয়ে যায়? 1 সেট হয়ে যায়, কারণটা তো এখানে লিখেছিলাম লেকচারের শুরুতে, টেনে একটু দেখতে পারো যাদের কনফিউশন হচ্ছে, 1 হয়ে যায়। তাহলে এই 9 যখন শূন্য হবে, এখানে শূন্য হলো, এই 9টা শূন্য হয়ে গেল, এককটা শূন্য হয়ে গেল, ওই যে বক্স পূর্ণ হয়ে যাওয়ার কারণে। তখন এই সবসময় একটা 9 যখন শূন্য হয়, সাপোজ এই 9টা এখানে এসে শূন্য হলো, তখনই কিন্তু একটা সেট বেড়ে যায়। ওটা আমরা কারণ দেখেছি যে যখন একটা পূর্ণ হয়ে যায়, সেট একটা বেড়ে যায়। ওই সেটটা বাড়লে কিন্তু ওই সেটটা এটার সাথে যোগ হয়ে এটা হয়, অর্থাৎ 9 যখনই শূন্য হয় তখনই 8 1 বৃদ্ধি পায়, ওই সেটটা বাড়লো, ওই সেটটা বাড়ে 1 বৃদ্ধি পায়। এই 9 শূন্য হলে এখানে শূন্য হলো, তখন তো এই 9 1 বাড়বে। তো 9 1 বাড়লে তো কোনো সিম্বল নাই, 9 5 বাড়লে 6 হয়, 6 বাড়লে 7 হয়, 7 বাড়লে 8 8 বাড়লে 9 হয়, 9 বাড়লে তো আর কোনো সিম্বল নাই, তাহলে 9 বাড়লে আবার শূন্য হয়ে যায়। তাহলে এই 9 বাড়লে এখানে একটা শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেলে তাহলে তার আগের ডিজিটটা, আগে কোনো ডিজিট ছিল না, ধরে নেওয়া হচ্ছে যে আগে অনেকগুলো শূন্য ইচ্ছা মতো আছে, শূন্য আছে, সবসময় শূন্য লেখার দরকার নেই, পরের শূন্যগুলো লিখছি এই জন্য যে ওই এককটা বোঝানোর জন্য, যেটা একক এটা দশক, এভাবে বোঝানোর জন্য। তো যেহেতু এই 9টা বেড়ে শূন্য হলো, তাহলে তার আগেরটা বাড়বে, তাহলে ওটা বেড়ে তো শূন্য হবে, তাহলে তার আগেরটা বাড়বে, তার আগে তো কিছু নেই, এখানে তো ফাঁকা, তাহলে তার আগে 1 আছে, 1 বাড়বে, 1 কিছু না থাকে, কিছুর পরে তো 1 হয়, এই যে কিছু নাই তারপরে 1 হয়, অর্থাৎ কিছু নাই এর পরে 1 হয়, তার আগে কিছু নাই, ওখানে 1 হয়, এইভাবে আসলো। এখন এই পুরো সংখ্যাটার তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে এটা, পুরো সংখ্যা সিস্টেমের তাৎপর্যটা কি? এটা একটু গুণভিত্তিক সংখ্যা। গুণভিত্তিক সংখ্যা কেন? যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, 9 হলো, তারপরে এক সেট শূন্য, তাহলে সেট একটা তৈরি হলো। এই সেটকে যদি আমি 9 দিয়ে গুণ দিই তাহলে 9 সেট হবে, সেটকে যদি আমি 5 দিয়ে গুণ দিই তাহলে 5 সেট হবে, আর শূন্যকে 5 দিয়ে গুণ করলে তো শূন্যই হবে। কেন শূন্য হবে? কারণ যার কাছে কিছু নাই, এরকম 5 জনের সম্পদ যোগ করলে কি হবে? গুণ তো যোগ আসলে, তাহলে শূন্যই হবে সেই জন্য। কিন্তু যার কাছে 1 টাকা আছে, এরকম 5 জনের 1 টাকা যোগ করলে 5 টাকা হবে, তাহলে এটাও আমরা বুঝতে পারি, অর্থাৎ শূন্য আর তাকে যাই দিয়ে গুণ করবো, এটা ইট উইল বি 0। বড় অদ্ভুত, এটা কিন্তু আমাদের কাজে লাগবে পরে বহুপদী বোঝার জন্য, বিশেষ করে আমাদের এই ইন্টারমিডিয়েট পর্যন্ত খুব কাজে লাগবে এটা। আচ্ছা, এরপরে আসলাম, তাহলে এখান থেকে আসলে কি হলো, এই 1টা 9 দিয়ে গুণ করলে 9 হয়ে গেল, বা 9 বার 1 থাকলে এটা হলো। তো 9 বার 1 আসছে, কারণ এখানে কিছুই ছিল না, 1 হলো, প্রথমবার 1 আসলো,
এখানে 1 ছিল, আরো 1 বাড়লো, দ্বিতীয়বার 1 ঢুকলো আরো এই 1 এর সঙ্গে। এবার 9 বার 1 আসছে, 9 বার গুনলে আমরা পাবো 1 2 3 4 5 6 7 8 9 বার 1 আসছে। পরের বার 1 আসলে কি হবে, 9 বেড়ে 10 হয়ে যাবে, এই জন্য এখানে 10 বসবো, এই 9 এর জায়গায় এখানে 10 বসবো, আর কিছু না। এখন এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা মিলে এক সেট হচ্ছে, এখানে 10টা মিলে এক সেট হচ্ছে, সেট 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 সেট। কিন্তু এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সেট আছে এখানে, 10টা সেট মিলে একটা বড় সেট হচ্ছে, বড় সেট হচ্ছে। এই বড় সেটটা কি? এই বড় সেটটা হচ্ছে 100। কেন 100? প্রত্যেকটাতে 10টা করে আছে, এই যে গুণের ধারণা, প্রত্যেকটাতে 10টা করে আছে, 10 দশমিক হচ্ছে, তাই হয়েছে। কেন? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 10টা, এখানেও 10টা, এখানেও 10টা, এখানেও 10টা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দুঃখিত, আমাদের এখান থেকে গুনতে হবে, শূন্য থেকে তো গোনা হবে না। 1 2 3 4 5 6 7 8 9, দেখা যাচ্ছে, লেখা আছে 10। 10টা সেট যখন পূর্ণ হয়ে গেল, এই সেটটা হচ্ছে এটা পূর্ণ হয়ে গেল, তখন পুরাটা মিলে একটা বড় সেট হলো, সেটা 100 সেট হলো। কিভাবে? সেটগুলো আসছে এখান থেকে, এটা তো শূন্য, কিছু নেই, এখান থেকে শুরু করে ভেঙে যদি আমরা বলি এই পর্যন্ত সেট হলো 1 সেট, 2 সেট, এইভাবে করে সেটগুলো গুনে আসলে 1 সেট 2 সেট 3 সেট, তৃতীয়টা এখান থেকে যাবে 3 সেট, এভাবে আস্তে 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 আমাদের লাস্ট সেটটা হচ্ছে এটা হলো 10 নম্বর সেট। 10 নম্বর সেট, এই সেটটা হলো এখানে যে 10টা আছে 91 92 93 94 95 96 97 98 99 100, ওইটা হলো এইগুলা। এভাবে আসবো। এখন তাত্ত্বিকভাবে সংখ্যা বুঝলাম যে এটা গুণিতকের সংখ্যা। কেন গুণিতকের সংখ্যা? কারণ 1 সেট তার ডাবল হচ্ছে 2 সেট, এটা হলো গুণ আকারে আছে। সংখ্যার মান কোন একটা জায়গায় এখানে যদি এখানে 1 না থেকে যদি 3 থাকে, তাহলে বোঝা যাবে যে 3টা 1 আছে, 3 গুণ। আর এখানে 1 না থেকে যদি 3 থাকে, যেমন এখানে আছে, যেমন এখানে আছে, তার মানে হচ্ছে 3টা সেট আছে, 1 সেটের 3 গুণ। বিষয়টা এরকম। আর এখানে এটা 100, আসলে 100 না, 1 সেট পরিমাণ সেট, অর্থাৎ কি হলো, এই 1 সেট কিসের সেট? সেটের সেট, ছোট ছোট সেট আছে তার সেট, তাহলে সেটের সেট। ক্লিয়ার? ধীরে ধীরে ক্লিয়ার হবে ইনশাআল্লাহ, প্রথমে সবাই বুঝে যায় না, আমিও বুঝি নাই। আচ্ছা, তাহলে সেটের সেট, তাহলে এগুলো হচ্ছে সেট, তার সেট হচ্ছে বড়টা, সেটের সেট। ওই জন্য 1 সেট হচ্ছে 10, তার সেট 1 সেট পরিমাণ সেট, এই যে 1 সেট পরিমাণ সেট, এই যে সেট, এটা গুণ করলে 100 হচ্ছে সেটের সেট। অর্থাৎ কি হলো, ছোট ছোট অঙ্কগুলোকে, ছোট ছোট আমরা দাগগুলোকে যোগ করে একটা সেট পাই, একটা সেট পাই, একটা সেট পাই, এরকম 10টা সেট মিলে আরেকটা সেট হয়। অর্থাৎ এই বড় সেটটা হলো এই ছোট সেটগুলোর সেট। তাহলে যতগুলো শূন্য যাবে তত সেট হতে থাকবে, এইভাবে যদি আমরা আগাতে থাকি। সো প্রথম আমরা সংখ্যা, ডেসিমাল সংখ্যাটা কিভাবে আসলো সেটা জানলাম। তাহলে 10 ভিত্তিক সংখ্যা, 3 নম্বর হচ্ছে 10 ভিত্তিক সংখ্যা। ভিত্তিক সংখ্যা আমরা জানলাম, এবং 10 ভিত্তিক সংখ্যা যে গুণ ব্যবহার করে আসছে এবং শূন্য ব্যবহার করে আসছে সেটা বুঝলাম। আরেকটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে আগের দিন সেট বুঝেছিলাম, এখন বুঝলাম সেটেরও সেট হয়, এবং গুণ পদ্ধতি জানলে তো সেটের সেট হবে। 1 সেট পরিমাণ সেট, তাহলে 1 সেট হচ্ছে এতটা, এতটা, তাহলে এত পরিমাণ এত আছে, তাহলে সেট পরিমাণ সেট আছে, 1 সেট পরিমাণ সেট আছে, প্রতিটা সেটে এক এক করে আছে, ব্যাপারটা তাই। তাহলে যদি এখন আমরা 3টা শূন্য দিই, তাহলে কি, এটাকে বুঝতে হবে সেটের সেটের সেট, এটা তো ইউনিট, তাহলে সেটের সেটের সেট, তার মানে কি এটা সেটের সেটের সেট। এই জন্য কিন্তু 3টা এটা গুণ করলে শূন্যগুলো এখানে যোগ হয়ে যায়, অন্য অঙ্কের বেলা কিন্তু এটা হয় না। আচ্ছা,
কিছুটা মনে হয় ধারণা পাওয়া গেছে। আমি আসলে ধারণা দিতে আসিনি, নিজেও ধারণা নিতে এসেছি। তো দেখা যাক, একটু স্টাডি করার পর আমরা বুঝতে পারবো যে কতটুকু কি আমাদের প্রোগ্রেস হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ সকলকে। আজকে আমাদের লেকচারটা এই পর্যন্তই আমরা শেষ করছি। আমরা শিখলাম যে কিভাবে দশমিক সংখ্যা লেখা হয় এবং দশমিক সংখ্যা আসলে তাৎপর্যটা কি, বা দশমিক সংখ্যা কিভাবে আমরা শূন্য এবং গুণকে ব্যবহার করে তাহলে আমরা গুণ পর্যন্ত শিখলাম, আমরা এখনো ভাগ শিখিনি। হ্যাঁ, ভাগের ব্যাপার, ভাগ বিষয়টা কি এটা এখনো শিখিনি। ভাগের দুটো ইস্যু আছে, সেটা আমরা পরের লেকচারে যাব। আর এখন যেটা আমরা শিখলাম সেটা দশমিক সংখ্যাটা কীভাবে লিখতে হয় এবং দশমিক সংখ্যাটা দিয়ে আমরা কি এটা তাৎপর্যটা কি আসলে, যে দশমিক সংখ্যাটা কি প্রেজেন্ট করছে আমাদেরকে। হ্যাঁ, এটা, এবং এই সংখ্যাগুলো অনেক ছোট হচ্ছে কারণ এটা তো গুণভিত্তিক, যোগভিত্তিক না। 1 সেট হলে 1 হয়, 10টা হলে এখানে একটা 1 বাড়ে, আর 20টা হলে এখানে একটা 2 বাড়ে, গুণ হয়ে যায়। সো গুণভিত্তিক সংখ্যা, এটা আমরা জানলাম। আর হচ্ছে যে আমাদের এটা দিয়ে আমরা কীভাবে এরপরে যোগের নিয়ম, গুণের নিয়ম, বিয়োগের নিয়ম, ভাগের নিয়ম কীভাবে বানিয়েছে সেটা আমরা পরবর্তীতে অন্য একটা লেকচারে আমরা দেখব। ওকে, সকলকে ধন্যবাদ। নন একাডেমিক একটা লেকচার ছিল, আমরা জাস্ট কিছু জিনিস গল্পের মাধ্যমে শেখার জন্য একটু চেষ্টা করলাম। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।